আমন্ত্রণ সবাইকে রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, অনুষ্ঠানটি জেডএসআরএম এর সৌজন্যে শুক্র থেকে রবি এই 3 দিন এই সময়ে নিয়মিত আরটিভিতে সম্প্রচার হয়। দেখার আমন্ত্রণ রইল। দর্শক, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপ বলছে দেশে ৪৫ ধরনের ঝুঁকিপূর্ণ কাজ রয়েছে। এর মধ্যে ৪১ ধরনের কাজে জড়িত কোমলমতি শিশুরা। গৃহস্থালির কাজ থেকে শুরু করে নির্মাণ শিল্প, ইটভাটা, চামড়া, পোশাক শিল্প, জাহাজ ভাঙা, কৃষি কিংবা কারখানায় শিশু শ্রমিকদের উপস্থিতি আশঙ্কাজনক হারে বাড়ার চিত্র উঠে আসছে বিভিন্ন পরিসংখ্যানে। দেশে প্রায় ৩৫ লাখ শিশু শ্রমিক রয়েছে এবং এর মধ্যে ১০ লাখ শিশু ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত রয়েছে, জানিয়েছেন শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এবং এটি জানিয়ে তিনি বলেন, শিশুদের কাজে নিয়োগ করা ব্যক্তিদের শাস্তি কয়েক গুণ বাড়ানো হবে। হাইকোর্টের রায় অনুযায়ী ১৪ বছরের কম বয়সী ছেলে মেয়েকে গৃহ কাজে নিয়োগ দেওয়া বেআইনি, কিন্তু সেই রায় কতটুকু মানা হচ্ছে তা নিয়ে রয়েছে প্রশ্ন। ২০১৫ সালে গৃহকর্মী সুরক্ষা নীতিমালা প্রণীত হলেও তা এখনও আইনে পরিণত হয়নি। তবে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এবং ইউনিসেফের তথ্য মতে বৈশ্বিক প্রচেষ্টার ফলে শিশুশ্রম উল্লেখযোগ্যভাবে কমলেও ২০২৪ সালে শিশুশ্রমে যুক্ত ছিল প্রায় ১৩,৮০,০০,০০০ শিশু, যার মধ্যে ৫,৪০,০০,০০০ শিশু ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত। এমন এক বাস্তবতাকে সামনে রেখেই দর্শক, এবং এই বাস্তবতার প্রেক্ষাপটে বাংলাদেশের যে শিশুশ্রম কেন বাড়ছে এবং সেটি কিভাবে আমাদের এখানে দিবসগুলো পালিত হচ্ছে, সেই দিবসগুলো কী ধরনের বাস্তবতা তুলে ধরছে, সেই বিষয়টি গুরুত্বপূর্ণ। তারই সাথে মিল রেখে বিশেষজ্ঞরা বলছেন, শ্রম থেকে সরিয়ে আনা শিশুদের জন্য বাস্তব উপযোগী প্রশিক্ষণ, শিক্ষা এবং পূর্ণবয়স্ক হলে তাদের কাজের ব্যবস্থা করতে না পারলে কোনো কার্যক্রমেই অভিভাবকদের প্রভাবিত করবে না তাদের শিশুদের কাজে না পাঠানোর প্রেক্ষাপটে। এমন একটি বাস্তবতাকে সামনে রেখে আজ আমাদের আলোচনার বিষয়, শিশু শ্রম কেন বাড়ছে, দায় কার, করণীয় কি। এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মানিত সচিব এএসএম শফিকুজ্জামান। আমাদের সঙ্গে আরও আছেন চাইল্ড লেবার মনিটরিং কাউন্সিলের সম্মানিত কো চেয়ার, মানবাধিকার কর্মী, আইনজীবী সালমা আলী। আমাদের সঙ্গে আরও আছেন বাসদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহকারী সাধারণ সম্পাদক কমরেড রাজিকুজ্জামান রতন। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, বরাবরের মতো আপনাকে এটাও বলে রাখি, স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে সম্মানিত আলোচকদের কাছে প্রশ্ন রাখতে পারেন কিংবা আপনার মতামত জানাতে পারেন। আপনাদের ফোনের অপেক্ষায় থেকে যাচ্ছি আলোচনায়। এস এম শফিকুজ্জামান স্যার, শুরুতে আপনার কাছে আসতে চাই যে এবারের যে প্রতিবদ্ধ বিষয়, যে শিশুদের যে ভাবনা রয়েছে, তার যে অন্তর্নিহিত যে প্রতিভা রয়েছে, সেই প্রতিভাগুলো যাতে কোনোভাবে শিশু শ্রমের কারণে নষ্ট না হয়, সেগুলোকে তুলে আনা, তাদের জন্য একটি টেকসই ভবিষ্যৎ নির্মাণ করা। এখন প্রতিবার এই শিশু শ্রম প্রতিরোধ দিবসের এরকম একটা স্লোগান থাকে, প্রতিবদ্ধ বিষয় থাকে। অন্যান্য বারের থেকে এবারেরটা কি অর্থে আলাদা সেটি শুনবো। আর এই স্লোগানগুলো আসলেই শিশু শ্রমিক যারা রয়েছে তাদের জীবনযাত্রার উপরে কোনো প্রভাব রাখে কিনা, নাকি শুধু দিবস পালন করার জন্য একটা স্লোগান। ধন্যবাদ। এবং শিশু শ্রম প্রতিরোধ দিবস এটি মূলত 12 তারিখে ছিল, 12ই জুন। আমাদের ছুটির কারণে আমরা এটি গতকালকে পালন করেছি সারা বাংলাদেশ ব্যাপী। জি, দিবস আসলে শিশু শ্রম তো একটি দিবসের বিষয় না, প্রতিদিনই শিশু শ্রম হচ্ছে এবং প্রতিদিনই আমাদের সচেতনতা বা আমাদের এগুলো নিয়ে আমরা আজকে হয়তো আলোচনা করব। আর আপনি স্লোগানের কথা যেটা বলেছেন, এটি বিশ্বব্যাপী একটি স্লোগান থাকে এবং আইএলও থেকে একটি নির্ধারিত হয় এবং তারই প্রেক্ষিতে আমরা এটাকে অনেকটা থিমের আকারে একটা বাংলায়, এবং সেটা যে স্বপ্নের কথা বলা হচ্ছে। আমরা তো সবাই স্বপ্ন দেখি, আবার আমাদের স্বপ্ন ভঙ্গ হয়, কিন্তু স্বপ্ন এবং বাস্তবতার যে ফারাকটা আছে সেটা আমরা কতটুকু নিরসন করতে পারি, সেই জায়গাটাই আসলে আমাদের ফোকাস করা উচিত। শিশু শ্রমের যে তথ্য দিলেন সেটি আমাদের ঝুঁকিপূর্ণ যে কাজে এখনও 10 লক্ষ শিশু আছে, আর আমাদের ইনফর্মাল সেক্টর মিলে আমাদের প্রায় 35 লক্ষের উপরে শিশু এখনও বিভিন্ন কর্মে নিয়োজিত আছে। কিন্তু আমাদের দেশের প্রচলিত যতগুলো আইন আছে সেখানে ইভেন আমাদের আমাদের যেটি সর্বোচ্চ আইন, সুপ্রিম ল অফ দ্য নেশন, আমাদের কনস্টিটিউশন, সেখানেও কিন্তু এটা মৌলিক অধিকারের পরিপন্থী শিশুদেরকে শ্রমে নিয়োজিত করে। এখানে আমাদের একজন অ্যাডভোকেট আছেন, সালমা আপা, এটা নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন, উনি হয়তো বলবেন। এর বাইরে আমাদের আরেকটি যে আইন আছে, আমাদের বিশেষ করে লেবার মিনিস্ট্রি যে আইনটা, সেটা হলো শ্রম আইন 2006। সেখানে শিশু শ্রম বিষয়ে একটি চ্যাপ্টারই আছে এবং সেই চ্যাপ্টারে প্রায় 10টা ধারা আছে এবং সেখানে কিন্তু এটা বাড়িত করা আছে। এর বাইরে আপনি আরেকটি আইনের কথা বলেছেন,
যে গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি 2015 আছে, আমাদের এর বাইরে আছে আমাদের যেটি আছে যে আমাদের শিশু শ্রম নিরসন একটা নীতিও আছে 2015-র, কিন্তু 2010-এর, কিন্তু তার থেকেও একটি পুরানো আইন আছে 1990 সালের, অর্থাৎ বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা যে আইনটা আছে, প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। বাধ্যতামূলক যদি প্রাথমিক শিক্ষা হয় তাহলে তো আপনার শিশুদের কাজে নিয়োগের কোনো সুযোগ নেই আইন অনুযায়ী। হ্যাঁ, আইন অনুযায়ী সুযোগ নেই। এটি হলো আমাদের ডোমেস্টিক আইনের কথা বললাম। আন্তর্জাতিকভাবে আমরা কমিটেড, যেহেতু আপনারা জানেন যে আন্তর্জাতিক শ্রম সংস্থার সাথে বাংলাদেশ আমরা মেম্বার, এবং সেখানে আমরা অনেকগুলো কনভেনশনে আমরা রেটিফাই করেছি, এবং ফান্ডামেন্টাল আপনার 10টা কনভেনশন আইএলওর, তার মধ্যে আমরা 8টা রেটিফাই করেছি। এই 8টার মধ্যে আবার 2টো ছিল টোটালি শিশু শ্রম রিলেটেড, অর্থাৎ কনভেনশন 138, সেই কনভেনশনটা কি, সেটি হলো শিশুরা কাজে নিয়োজিত হতে পারবে না, কিন্তু সেখানে একটা বয়স পর্যন্ত একটা লিমিট করা আছে যে এই লিমিট পর্যন্ত কোনোভাবেই কাজে নিযুক্ত হবে, এবং এটা আমরা এই কনভেনশনে আমরা সিগনেটারি। একইভাবে কনভেনশন 182 আছে, 182 যে কনভেনশন আছে, সেখানেও আমরা এটা রেটিফাই করেছি, এবং সেখানে কি বলা আছে, শিশু মানে একটা বয়সে শিশুদের আবার একটা ইয়ে আছে, বয়সের একটা 14 থেকে 18 একটা গ্যাপ আছে, সেখানে হয়তো ফোর্স লেবার না, সেটা স্বেচ্ছায়, সেখানে মানে বেশি শ্রম ছাড়া যেখানে ঝুঁকিহীন এরকম আছে, কিন্তু 182 যে কনভেনশন সেখানে বলা আছে যে ঝুঁকিপূর্ণ কাজে কোনোভাবে নিয়োজিত আমাদের এখন এখানে শফিকুজ্জামান স্যার, সেটি হচ্ছে যে আইন যা আছে, নীতিমালা যা আছে, ইন্টারন্যাশনাল বিভিন্ন ফোরাম অথবা সংস্থার সাথে বাংলাদেশের যে কমিটমেন্ট, অনেক কিছু আছে, কিন্তু তাতে শিশুদেরকে আমরা এই কাজে থেকে সংখ্যাটা কমাতে পারছি না। এই জায়গাটাই হলো মূল জায়গাটা, যেটা আজকে মনে হয় আলোচনাটা ওখানে করলে ভালো হবে। সেটা হলো যে আমাদের দেশে শিশু শ্রম কেন হচ্ছে। শিশু শ্রমের ওই যে আপনি কিন্তু আপনার স্টার্টিং বক্তব্যে বলেছেন যে আমাদের দারিদ্রতার একটা বিষয় আছে, যেটার কারণে হচ্ছে এখানে কিন্তু আমাদের এমপ্লয়ারদের সাইডে তিনি শিশু শ্রম কেন নিচ্ছেন, তার একটা এখানে কাজ করে যে তিনি অল্প পেতে, মানে অল্প পয়সায় আপনার এই শ্রমটা দিয়ে তিনি মানে বেশি ইনকাম করতে পারছেন, এই জন্য এমপ্লয়ার সাইডে। কিন্তু যিনি যে পরিবার থেকে, শিশু তো নিজে যাচ্ছে না কাজে, পরিবার থেকে যাচ্ছে, সেই পরিবারের গার্জিয়ান সে কেন দিচ্ছে, সে মনে করছে যে এই শিশুটা লেখাপড়া করে তার এমপ্লয়মেন্টের, এখানে কিন্তু একটা এমপ্লয়মেন্টের ইস্যু আছে, তার থেকে সে এখন নগদে যেটুকু পাচ্ছে ওইটুকুই তার প্রফিট হচ্ছে। অর্থাৎ তিনি মনে করছেন যে এই বাচ্চাটা লেখাপড়া করে কি করবে, তার থেকে বরঞ্চ এখন থেকে কাজ শিখলে, একটা মোটর মেকানিকের ওস্তাদের সাথে কাজ শিখলেও সে একদিন একটা মোটর মেকানিক হবে এবং সেখান থেকে আর্ন করবে। সেখানে হচ্ছে কি যে ফ্যামিলি থেকেও কিন্তু ওই বাচ্চাটাকে শ্রমে দিচ্ছে। এইখানে যে জিনিসটা দরকার, অবশ্যই যদি বলেন দায়িত্ব কার, যেটা আপনাদের থিমের মধ্যে আছে, দায়িত্ব অবশ্যই প্রথমে রাষ্ট্র এবং আমাদের সরকারের, এবং তার পাশাপাশি দায়িত্ব আমাদের প্রতিটা নাগরিকের। কারণ হলো আপনি যদি আপনি 100 জন লোককে বা 500 জন লোককে জিজ্ঞেস করেন যে শিশু শ্রমকে কি আপনি সমর্থন করেন, তো সবাই বলবে যে না, শিশু শ্রম সমর্থন করি না, এটি অন্যায় আইনের দিক থেকে। তা এই অন্যায় আমরা সমাজ বা আমার রাষ্ট্র বা আমার পরিবার, আমার কমিউনিটি, আমরা আসলে এই অন্যায়ের বিরুদ্ধে আমরা কতটুকু সোচ্চার, আমরা কি সেই সামাজিক আন্দোলন করতে পেরেছি? এই কারণে এটার নিরোধ করতে গেলে আমাকে ওই সামাজিক আন্দোলন তৈরি করতে হবে, যেটা দিয়ে আজকে বাল্যবিবাহ অনেকটাই রোধ হয়েছে, অ্যাসিড নিক্ষেপ রোধ হয়েছে, একইভাবে শিশু শ্রম রোধ করা যাবে বলে আশা করি। অসংখ্য ধন্যবাদ। সালমা আলী ম্যাডাম, আসতে চাই আপনার কাছে যে আসলে আইনগত প্রক্রিয়া রয়েছে, নীতিমালা রয়েছে, বেশ কিছু সরকারি বা বেসরকারি বা উন্নয়ন প্রতিষ্ঠান থেকে বেশ কিছু কর্মকাণ্ডও রয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কতটা সুরক্ষা দেয়া যাচ্ছে শিশুদেরকে এই কাজ থেকে বিরত রাখার জন্য, সকলের জন্য একটা ন্যূনতম টেকসই ভবিষ্যৎ নির্মাণের প্রশ্নে। এখন সরকারের যে কর্মসূচি বা ব্যবস্থাগুলো আছে সেগুলো তো আপনি শুনলেন, এই সরকারি বেসরকারি কর্মসূচির মধ্যে সমন্বয় করে একটি জায়গা কি তৈরি করা যায় না, একটি পরিবেশ কি তৈরি করা যায় না, যেখানে শিশু শ্রম থাকবে না, থাকলেও সেটা একেবারে ন্যূনতম একটি সংখ্যায় গিয়ে দাঁড়াবে? যায়, সেটা যায়, এবং সেটা যাওয়ার জন্য যেই কাজগুলো করে, আমি ধরেন একটা ল, এটা লটা কিন্তু সবসময় কিন্তু প্রয়োগের জন্য না, এটা অনেক সময় প্রতিরোধ, অ্যাওয়ারনেসের জন্য, সেরকম। কিন্তু আমাদের কিন্তু এখন আইনগুলা কিন্তু অনেকগুলাই কিন্তু প্রতিরোধমূলক আইন, সেখানে কিন্তু অ্যাড্রেস করা হবে যাতে এটা কমে আসে। এবং আপনি হাইকোর্টের সুপ্রিম কোর্টের জাজমেন্ট যেগুলো, সেটাও কিন্তু সংবিধানের 111 ধারা অনুযায়ী আইন, সেখানেও কিন্তু সেটাও কিন্তু আমাকে আইন হিসাবে সেটাকে মানতে হবে। এখন সবথেকে বড় যেটা
আমাদের এই 30 বছরের এই বিষয়টা নিয়ে কাজ করতে আপনি যখন শিশু শ্রম বলবো, শিশু শ্রমের সঙ্গে কিন্তু আরও কতগুলো জিনিস ঝুঁকিপূর্ণ আসে সেখানে, যেটা নিয়ে আমি কাজ করি সেখানে স্পেসিফিক আমরা কাজ করি আর কি। সেখানে ধরেন আপনি এখানে শিশু পাচার, তারপরে পতিতাবৃত্তিতে দেওয়া, এবং যেটা কাজের মেয়ে হিসাবে সেটা তো বলা হয়েছে, এরকমভাবে এটা অনেক ঝুঁকিপূর্ণ আছে, সেইটাও কিন্তু অ্যাড্রেস করা। অতএব এখানে এইটার সঙ্গে চাইল্ড ম্যারেজটা যেটা আসছে, এইগুলা প্রত্যেকটা কিন্তু একটার সঙ্গে একটা জড়িত, এবং এইগুলো কমিটমেন্ট আপনি দেখবেন অনেক শিশু বিয়ে দিয়ে দিয়েছে, তারপরে কিন্তু যারা যায় কাজে তাদেরকে ছেড়ে দিচ্ছে, হাজব্যান্ড ছেড়ে দিয়েছে, এরকম। অতএব একটার সঙ্গে একটা এমনভাবে জড়িত, এটা সব থেকে বড় দায়িত্ব, এটা সরকারের কমিটমেন্ট। সরকার কমিটমেন্ট যদি তার যে অঙ্গীকার, যেখানে এই যে আমি বলা হলো র্যাটিফাই করা হয়েছে যে ইউএন কনভেনশনগুলো র্যাটিফাই করলে তখন কিন্তু আমাদের কিন্তু রিপোর্টিংয়ের জবাব দিতে এসে যায়, আমার তখন তো রিপোর্ট দিতে হবে। আমরা সিডো সিআরসি যে যায়, আমি কিন্তু নিজে এক সময় সরকার ইউএনএসএফ আমরা যাই সেভাবে সরকারের এগেনস্টে করে নাই বলা হয়েছে, সরকার জবাবদিহিতা করেছে। ওই সময়টা আমি বলবো আজ থেকে 20 বছর আগেও যেরকম একটা কমিটমেন্ট ছিল, যেভাবে আরম্ভ হয়েছিল, এখন কিন্তু সেটা পরে কিন্তু এই গত 15 বছরে এই এতদিন পর্যন্ত কিছুই কাজ হয় নাই। অতএব সেই জন্য বলবো আইন থাকলে হবে না। শিশুদের এই প্রান্তিক পর্যায়ে শিশুদের অধিকার, তাদের মানবাধিকারের প্রসঙ্গগুলো খুব একটা বেশি সরকারের কাছে মৌখিক গুরুত্ব পায়, কিন্তু আসলে কার্যত গুরুত্ব পায় না। দিবস করেই আমরা মনে করি বিরাট কিছু করে ফেলছি। আপনি দেখেন শ্রম মন্ত্রী, আমি কি বলবো, গত কয়েক বছরে যে মিটিংগুলা মন্ত্রী আসেন নাই, আমাদের হয়তো চলে গেছে, এটাকে একটা অগুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখেন। এটাকে না, এবং এই ধরনের মানুষকে দেওয়া হয়েছে যাদের কোনো, তারা বিদেশে যাওয়ার সময় দেখা যাচ্ছে সব আত্মীয়স্বজন নিয়ে সবাই চলে গেছেন, কিন্তু আমি এগুলো বলতে চাই না, মানে আমাদের কথা এগুলোই তো আপনি বলতে হবে। আসলে দেখা গেল এত কিছু সমস্ত এগিয়ে দেওয়া জিনিসটা শুধু ইমপ্লিমেন্ট করা একেবারে তৃণমূলে, কিছু কিছু ঝুঁকিপূর্ণ এলাকা কোথা থেকে আসছে এবং এসে কোথায় করছে, এখানে এরকম এই জায়গাগুলোতে কাজ করার জন্য সেখানে স্পেসিফিক সব কিছু আছে, আমার জবাবদিহিতা আছে। আমি যখন যাব রিপোর্ট নিয়ে, আমাকে যখন প্রশ্ন করা হবে সেখানে, সেই জায়গায় আমি ইউএনএ আইএলওতে আমি সেই জায়গায় সিআরসিতে আমি কি জবাবদিহিতা কি আমার, আমি কোন কাজটা করেছি, সেই জায়গাটাতে আমাদের কমিটমেন্টটা সেভাবে নেই। সেই জায়গাটাতে আমি মনে করি আমাদের যে জিনিসগুলো গুছানো আছে সেইগুলোকে নিয়ে যদি কাজ করতে স্টার্ট করা যায়, তাহলে কিন্তু অনেক জায়গায় আমরা কিন্তু এই যে মাদের বৃত্তি দেওয়া, যেমন যারা হলো বিধবা অথবা তাদেরকে স্বামী ছেড়ে দিচ্ছে, তাদেরকে একটা অল্টারনেট একটা ব্যবস্থা করে দেওয়া, বাচ্চাদেরকে না দিয়ে তাদের, আমি ইউনিসেফ যেমন কয়েকটা প্রোগ্রাম নিয়েছিল মাদেরকে দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা, তারা একটা প্রজেক্টের মতন, যেখানে বাচ্চারা স্কুল কন্ডিশন থাকবে, বাচ্চারা স্কুল যাবে এখানে এবং সেখানে কিন্তু এই বাচ্চারা শুধু যে চাইল্ড লেবার না, চাইল্ড ফোর্স লেবার, এই যে ডোমেস্টিক হেল্পার, যে তারা সেক্সুয়ালি অ্যাবিউজ থেকে আরম্ভ করে বিভিন্ন বিষয় কিন্তু একটা সেটা মানসিক, শারীরিক, যৌন সব নির্যাতনের শিকার তারা থাকে। অতএব এই কাজগুলোকে অ্যাড্রেস করতে হলে আমাদেরকে এটা একেবারে ঘুরে দাঁড়াতে হবে এবং সেটা আন্দোলন আকারে কাজটা আরম্ভ করতে হবে, এবং সেটা এখন থেকেই শুরু হোক। শুধু একটি দিবস বা সভা সেমিনার করলে হবে না, সেটা একেবারে সামাজিক আন্দোলনের মতো যার যার জায়গা থেকে সোচ্চার হতে হবে। সেখানে প্রতিরোধে যেমন থাকবে, প্রিভেনশন, প্রোটেকশন, লিগ্যাল অ্যাকশনটা ভীষণ জবাবদিহিতা। লিগ্যাল অ্যাকশনটা শুধু খালি শাস্তি দিল না, লিগ্যাল অ্যাকশনটা এই কারণেই যাতে সেইটাতে অপরাধটা যাতে কমে আসে সেখানে, এবং সেখানে ওই যে মনে করে যে একটু কম্পেনসেশন দিয়ে দিলাম কিছু দিনে, ওগুলা কিন্তু খুবই একেবারে বা দুঃখ প্রকাশ করে যার হবে না, আর শিশু শ্রমিকদেরকে নিয়োগ দিব না, এই ধরনের কিছু কমিটমেন্ট কেটে গেলে তাকে কতটুকু 15,000 কত টাকা, মানে খুবই হাস্যকর একটা আইন। এই আইনের ভিতরে না যেয়ে তাদের সব থেকে বেশি এটা প্রতিরোধের কাজ করা, জবাবদিহিতার ভিতরে রাখা এবং মনিটরিং এর একটা ব্যবস্থা করা। জি, অসংখ্য ধন্যবাদ। আরও আলোচনা শুনবো। রাজিকুজ্জামান রতন ভাই, আসতে চাই শিশু শ্রম প্রতিরোধের ব্যাপারে যে বাংলাদেশের যে উদ্যোগগুলো, সেই জায়গাগুলোকে অনেকেই আসলে স্টেট হিসেবে বাংলাদেশের ডাবল ফেস হিসেবে দেখে, যে এই কারণে ডাবল ফেসের কথা বলে বা ডাবল স্ট্যান্ডার্ড হিসেবে দেখে রাষ্ট্র হিসেবে, যে একই সাথে তারা বন্ধও করতে চায়, আবার তাদের প্রয়োজন আছে বলে কিছু কিছু ব্যবস্থাও রাখতে চায়। কিন্তু এভাবে করলে কোনো রাষ্ট্রের শিশু শ্রম বন্ধ করতে পারবে না, তার প্রয়োজনটাকে যে কোনোভাবে হোক বন্ধ করতে হবে। এই প্রয়োজন, অর্থাৎ যাতে কোনো অবস্থা থেকে একজন শিশু পড়াশোনা বাদ দিয়ে এই কাজ করতে না আসে, সেই প্রয়োজন বন্ধ করার জন্য কি করা প্রয়োজন? প্রথমত দৃষ্টিভঙ্গিটা পাল্টানো দরকার। সেটা হলো যে আমি সস্তায় শ্রমিক চাই,
আমি অতিরিক্ত মুনাফা করতে চাই এবং আমি পয়সা কম দিয়ে বেশি কাজ করাতে চাই এবং কোনো ধরনের দায় নিতে চাই না। এইটা যদি বলি প্রফিট মেকিং মেন্টালিটিটা থাকে তাহলে শিশু শ্রম কোথাও বন্ধ হবে না। কারণ শিশু শ্রমদেরকে সস্তায় কাজ করানো যায়, তাদেরকে জোর করে কাজ করানো যায়, তাদের চাহিদাটা একটু কম এবং তাদের জীবনের স্বপ্ন বলতে কিছু থাকে যা খুশি তাই করা যায় বলা যায়। আমরা জানি না আমাদের পরিবারের মধ্যে আসলে তিন প্রজন্ম 3 রকমের ভাবনা ভাবে। যেমন বাবা মার ভাবনা হচ্ছে সবসময় ভবিষ্যৎ নিয়ে, যে আগামী বছর কি করব, ছেলে মেয়েকে কি পড়াবো, কিংবা বাড়ি একটা করব কিনা। দাদা দাদুর জীবনটা কীরকম, তারা থাকে অতীত নিয়ে, আগে আমাদের সময়টা খুব ভালো ছিল। আর বাচ্চাদের ইয়েটা কি, ভাবনাটা কি, বর্তমান নিয়ে, আমার এটা কিনে দাও, আমার ওটা কিনে দাও। তার মানে 3 প্রজন্ম 3 ধরনের ভাবনা ভাবে। বৃদ্ধরা ভাবে অতীত নিয়ে, বাবা মারা ভাবেন ভবিষ্যৎ নিয়ে, শিশুরা ভাবে বর্তমান নিয়ে। আমরা সেই বর্তমানটাকে ধূসর করে দিচ্ছি। কিসের জন্য? যে কটা টাকার জন্য। এখন একটু আগে আমরা শুনলাম না স্ট্যাটিস্টিক্স অনেক, কতটা কাজ আছে বাংলাদেশে। 400 ধরনের উপরে কাজ আছে, তার মধ্যে 300 ধরনের কাজে শিশুরা যুক্ত আছে। এবং সেই কাজ চোখের সামনে যা দেখি এবং চোখের আড়ালে যা আছে। আমাদের তো বলা হয়েছে আমাদের 45 ধরনের কাজকে আমরা ঝুঁকিপূর্ণ কাজ বলি, তার মধ্যে 41 ধরনের কাজেই শিশুরা নিয়োজিত আছে। তো ঝুঁকিপূর্ণ কাজ করা যাবে না, এটা তো আমাদের আইএলও কনভেনশনে আমরা স্বাক্ষর করেছি এবং আমাদের সরকারের দিক থেকে নানা ধরনের পদক্ষেপও নেওয়া আছে। কিন্তু ঝুঁকিপূর্ণ কাজে বন্ধ হচ্ছে না কেন শিশুরা? কারণ ঝুঁকিপূর্ণ কাজ জেনেও বাবা মা তাদেরকে সেখানে পাঠায় হচ্ছে তার দারিদ্র। বাবা মা যদি দরিদ্র থাকে, শিশু শ্রম নিরসন হবে কেমন করে? আজকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি। গত 22 দিন ধরে প্রেস ক্লাবের সামনে বসে আছে তথ্য আপা নামে একটা প্রতিষ্ঠানের 1986 জন মেয়ের প্রতিনিধি। তাদের কাজটা ছিল 1.25 কোটি মাকে, নারীদেরকে সহযোগিতা করা, যে কোথায় গেলে কি মানে সুবিধাটা পাবে, রাষ্ট্রের কি কি পরিকল্পনা আছে এবং সেটা কিভাবে তারা পেতে পারেন। সেটা এই ডায়াবেটিস পরীক্ষা থেকে শুরু করে, রক্তচাপ পরীক্ষা থেকে শুরু করে, তারা অনলাইনে কিভাবে ফর্ম ফিল আপ করবে সে কাজটাও করতেন। সেই তাদের চাকরি আর নাই, 2 মেয়াদে চাকরি করেছেন তারা, এখন তাদের বলছে সরকার আর তাদেরকে রাখবেন না। তাহলে এই যে মেয়েরা যারা তার পরিবারের শিশু বা সন্তানের উপর অবশ্যই পড়বে। দুটো ওখানে বাচ্চা কোলে নিয়ে যে আছে, একটা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পড়েছে। আমি কয়েকজনকে দেখুন তারা পিএইচডিও করেছে, এই প্রকল্পে যুক্ত ছিল তারা। এখন হঠাৎ করে তাদের বললে আর তাদের কাজ নাই। এদের ভবিষ্যৎ কি? 1, 2 নম্বর, এরা যে 1.25 কোটি মানুষকে নানা ধরনের সহযোগিতা করতেন। এবং আজকে আমরা একটু আগে শুনলাম না যে আমরা মানে বাল্য বিবাহ বন্ধ করেছি। বাল্য বিবাহ বন্ধ হওয়ার ক্ষেত্রে মানে প্রধান কাজটা কি ছিল? গ্রামের কেউ না কেউ একটা খবর দিয়ে দিত যে ওখানে একটা বাল্য বিয়ে হচ্ছে। কিন্তু কেউ কি এই খবরটা দেয় ওই বাসায় একজন শিশু শ্রমিক আছে? কারণ বাল্য বিয়েটার একটা সামাজিক প্রতিরোধ আছে, কিন্তু শিশু শ্রম নিয়োগের একটা অর্থনৈতিক লাভ আছে। সে কারণে দেখবেন যেখানে অর্থনৈতিক বিষয়টা যুক্ত থাকে সেখানে অনেক ধরনের কাজ আমাদের করতে হবে, সেক্ষেত্রে রাষ্ট্রের একটা ভূমিকা পালন করতে হয়। 2024 সালে শিশু শ্রম নিরসনের জন্য নাকি 2500 কোটি টাকা বরাদ্দ হয়েছিল। তার আগে যে বিভিন্ন সময় বরাদ্দ হয়েছে সেই টাকা গেল কোথায়? আমরা কয়েকটা জায়গায় টাকা বরাদ্দ হয়, সেই টাকাগুলোর কোনো খবর আমরা পাই না। যেমন বন্যা নিয়ন্ত্রণের জন্য যে টাকা বরাদ্দ হয়, জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে যে টাকা, জলবায়ু পরিবর্তন বায়ুতে উড়ে যায়, বন্যা নিয়ন্ত্রণের টাকা পানিতে চলে যায়। আর শিশু শ্রমের জন্য বরাদ্দ হয়, শিশু শ্রমের নিরসনের জন্য যে বরাদ্দ হয় সেটা যারা ওই শিশুদের পিতৃবয়সী যারা পরিকল্পনা করেন তাদের পকেটে চলে যায়। যে কারণে বাস্তবে যে হয় না, তার 2টা উদাহরণ দেখেন। যে এই যে জুলাই আমরা অভ্যুত্থানে এত গল্প করি না, 167 জনের মতন শিশু মারা গেছে সেই জুলাই অভ্যুত্থানে। তার মধ্যে 8-10 জন মধ্যবিত্ত পরিবারের, বাকি সবাই কিন্তু পথ শিশু ছিল। তার মানে এই শিশুটা পথে থাকতো। কেন পথে থাকতে বাধ্য হয়েছিল? এটাকে আমরা অভ্যুত্থানের পর একবারও ভেবেছি? কি দুঃসহ পরিস্থিতিতে পড়লে রাস্তায় ফুল বিক্রি করে, রাস্তায় ফুটপাতে এসে বসে থাকে, ফুটপাতেই তার ঘর। এটা কেন এই জায়গাটা আসে? সেখান থেকে তাকে মুক্ত করার জন্য কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? 10 লক্ষ শিশুকে আমরা বলছি তারা ঝুঁকিপূর্ণ শিশু শ্রমে নিয়োজিত আছে। আচ্ছা, 10 লক্ষ শিশুকে যদি আমরা ঝুঁকিপূর্ণ কাজ থেকে দূরে রাখতে পারি, সরকারের তো নানা ধরনের পরিকল্পনা আছে। যদি ওই সমস্ত যারা বিদেশি দাতাদের টাকা কিংবা সরকারের টাকা দিয়ে যারা প্রোগ্রাম করেন, আমি একটা ছোট্ট হিসাব যদি বলে শেষ করি এই অংশটা। প্রতি মাসে যদি তাদের হাতে 1000 টাকা দিয়ে বলা হতো যে বাবারা তোমরা স্কুলে যাও, তোমরা এখানে যেও না, বাবা মাকে বললো যে এই টাকাটা দিয়ে ওর পড়ার ব্যবস্থা করো, তো 10 লক্ষ শিশুর জন্য 1 বছরে বরাদ্দ লাগতো কত? 1 বছর বরাদ্দ লাগতো 1200 কোটি টাকা। আমরা কিন্তু 2500 কোটি টাকা বরাদ্দ করেছিলাম।
তা 1200 কোটি টাকা হতে 10 লক্ষ ছেলে মেয়েকে বলতে পারতাম যে তুমি স্কুলে যাবে। একটু আমি ইন্টারভেন করি, এই যে 2500 কোটি টাকা বরাদ্দ, এটা কোথায় বরাদ্দটা হয়েছে? এটা তো জানা যায়নি। না, আমি তো শ্রম মন্ত্রণালয় তো মূল বিষয় হলো শ্রম মন্ত্রণালয়ের আমি সঙ্গে আমি বলি যোগই নেই, রতন ভাই, হ্যাঁ। যেমন মানে হয়তো কনফিউজ হতে পারে, মানে যে হয়তো এটা শ্রম মন্ত্রণালয়, আমাদের টোটাল শ্রম মন্ত্রণালয়ের বাজেটই হলো আপনার 400 কোটি টাকা। তাহলে এই জিনিসটা কারণ মেসেজটা ভিন্ন যেতে পারে। না, আমি শ্রম মন্ত্রণালয়ের কথা বলি না, আমি বলছি শিশু সংক্রান্ত। শিশু সংক্রান্ত এখন এখানে তাহলে এখন এটা তো দেখার কথা, শিশু সংক্রান্ত বিষয় নিয়ে তো কয়েকটি মন্ত্রণালয় কাজ করে। হ্যাঁ, মানে তাদের এখানে সমন্বিত বাজেট হতে পারে, 16-17টা সকলের মন্ত্রণালয়, বাজেট কিন্তু যোগ করে। এদের উপর কিন্তু কোনো ইয়ে নাই। না না, সবচেয়ে বড় সমন্বয় ভাবে coordination নাই। কেউ জানে না, কোনো কেউ সমন্বয় নেই। সবচেয়ে বড় মন্ত্রণালয় ছিল নারী শিশু মন্ত্রণালয়। তো নারী শিশু সমাজ কল্যাণের একটা সমাজ কল্যাণ এখানে ব্যাপার। যদি ধরি যে শিশুরা অপরাধের সঙ্গে যুক্ত হয়েছে, তাদেরকে আমি যে অপরাধ থেকে দূর করে নিয়ে আসবো, কোথায় নিয়ে যাবো তাদেরকে, কিংবা যে মেয়েটা অ্যাবিউজ হয়েছে তাকে আমি কোথায় রাখবো, এর সঙ্গে তাহলে আমরা প্রায় 16-17টা মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত। আমি শ্রম মন্ত্রণালয় তো এখানে কোনো কাজই নাই, কারণ শ্রম মন্ত্রণালয়ের কাজ নেই, মানে শ্রম মন্ত্রণালয় শ্রমিক হিসাবে তো শিশুকে নিয়োগ করাই যাবে না, ফলে শ্রম মন্ত্রণালয় কি করবে? শ্রম মন্ত্রণালয়ের ফলে আমি এটা শ্রম মন্ত্রণালয় হিসেবে বলেছি যে এই যে বরাদ্দগুলো হয়, কারা এই বরাদ্দটাকে বন্টন করেন এবং বরাদ্দটাকে কারা কাজে লাগান এবং ফলাফলটা কি, বরাদ্দের ফলাফল কি? এবং আপনি যেটা বলেছিলেন শুরুটা, যে তারপরেও শিশু শ্রমিক বাড়ছে, তার মানে নতুন যত বেকার বাড়বে, নতুন যত দরিদ্র বাড়বে, ঠিক সেই পরিমাণে নতুন শিশু শ্রমিকও বাড়বে। ফলে যদি উপরের রোগটা না সারানো যায়, বাইরের এটা কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, নিয়ন্ত্রণ করতে পারবো না। ইসলাম শফিকুজ্জামান স্যার, আসছে আপনার কাছে যে এই যে বিভিন্ন ফ্যাক্টরিগুলো মনিটরিং, এটা তো আপনার মন্ত্রণালয় থেকে সেটা করা, এবং সেটি করতে গিয়ে আপনারা যখন এই ধরনের শিশু শ্রমিক পান, আপনারা ব্যবস্থা গ্রহণ করেন, সেটি ঠিক আছে, কিন্তু এই ব্যবস্থার বা গ্রহণের পাশে আরেকটি বক্তব্য আছে যে কেউ কেউ যখন কোথাও ফ্যাক্টরিতে মনিটরিংয়ে যাওয়া হয়, আগে থেকে মালিকপক্ষ জানে, শিশু শ্রমিকদেরকে সরিয়ে রাখা হয়। কি বলবেন? আচ্ছা, প্রথমে যে ইয়াটা আছে যে আপনাদের মনিটরিং বা এগুলো আসলে আমরা সেটা তো আমার কাছে প্রশ্ন, কিন্তু এখানে একটা জিনিস হলো কি যে আপনি শিশু শ্রম হচ্ছে কোন সেক্টরগুলোতে, আপনি ওই যেটা আছে আমাদের অ্যাকচুয়ালি 4টা না, আমাদের 6টা সেক্টরকে আমরা ঝুঁকি মানে আপনার শিশু শ্রমহীন আমরা ডিক্লেয়ার করেছি, এবং সেটা কোনগুলো, সেটা হলো আপনার যেগুলো এক্সপোর্ট ওরিয়েন্টেড। আপনি ফার্মাসিউটিক্যালে কোনো শিশু শ্রম পাবেন না, আপনি আরএমজি সেক্টরে পাবেন না। কেন? সেটি হলো বিদেশিদের চাহিদা, অর্থাৎ যদি ফ্যাক্টরিতে আপনার বিদেশি শিশু শ্রম থাকে তাহলে তারা কিন্তু বাইরে হবে না, তাহলে আমরা কিন্তু করতে পেরেছি, এবং সেগুলো কিন্তু সবগুলো ফর্মাল সেক্টর। কিন্তু আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, রতন ভাই সহ আমরা, উনি শ্রমিক লিডার এবং সালমাপাও আমরা কাজ করছি, আমরা আইএলসিতে এই গত সপ্তাহে ঘুরে আসলাম, সেখানে সবচেয়ে বড় একটা বিষয় হলো যে আমরা 85% আমাদের যে শ্রমিক টোটাল ওভারঅল আমাদের 7.5 কোটি শ্রমিকের 85% শ্রমিক হলো আপনার ইনফর্মাল সেক্টরে, আর মাত্র 15% শ্রমিক আমি ফর্মাল সেক্টরে। ফর্মাল সেক্টরকে আমি মনিটরিংয়ে আওতায় আনতে পারছি, কিন্তু ইনফর্মাল সেক্টর বলতে কি, আপনার বাড়িতে বাড়িতে কাজ করে কত লক্ষ, আমি তো সেটাকে কিন্তু আমি মনিটর করতে পারছি না। আমার ইট ভাটা থেকে শুরু করে জাহাজ ভাঙা শিল্প, মোটরে, এবং আপনার আমাদের মেকানিক যে দোকানগুলো আছে সেখানে কাজ করছে। এবং আমি কালকে একটা রিপোর্ট দেখলাম যে বই বাধাই যেখানে হয়, এই যে লক্ষ লক্ষ বই যেগুলো আমার শিশু যারা পড়বে, সেই বই বাধাই করছে আপনার শিশু শ্রমের মাধ্যমে, অর্থাৎ 8 বছর 10 বছরের বাচ্চারা বই বাধাই করছে, অথচ ওই বই যে শ্রমটা দিচ্ছে কিন্তু সে এই বইটা পড়ার মতো তাকে অ্যাক্সেস দিচ্ছে না। এখানে যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো 2টা জায়গায় আমাদের কাজ করতে হবে। একটি হলো আমাদের একটা গ্রুপ যেটা আছে, ধরেন কত % লোক আপনার দরিদ্রের, যদি আমাদের যদি ইন্ডিকেটর ধরি বা পার্সেন্টেজ ধরি, আমি কেন একটা স্কুলে 500 বাচ্চা আছে, আমার কেন 500 বাচ্চাকে ফ্রি বই দিতে হবে? নিশ্চয়ই 500 বাচ্চার মধ্যে 400 বাচ্চার গার্জিয়ান ওই বইটা কিনতে পারে, তাহলে আমি ওই 400 যে বই আমি বিনা পয়সায় দিচ্ছি, যারা অ্যাফোর্ড করতে পারে, যার ইনকাম ধরেন আপনার পার মান্থ হয়তো 10 লক্ষ টাকা যে পরিবারের আছে, সে তো বইটা কিনতে পারে, 500 টাকার বই কিনতে পারবে না। তাহলে আমি এই কথা তো আমরা বিগত সময়ে বলেছি, কিন্তু আমাদের কথা তো কেউ শুনে না। এই যে আমাদের ম্যানেজমেন্টের বিষয়, সবার মন খুশি করতে চায়, আমি বই সরকার দিবে কিন্তু পে করে দিবে একটা শ্রেণীর, আর 10% বা 20% যাদের স্কুলে বই কেনার অ্যাবিলিটি নেই তাকে দেবো। তাহলে ওই টাকাটা যেটা হবে সেটা যদি আমি ওখানে অ্যালোকেট করতে পারি, যেটা রতন ভাই বললো যে 1200 কোটি টাকা, এখানে তো 12,000 কোটি টাকা অ্যারেঞ্জ করা যায়। আমাদের ধরেন সেফটি নেট প্রোগ্রাম, প্রায় 140টা সেফটি নেট প্রোগ্রাম আছে, সেখানে আপনার এই যে বিধবা ভাতা বলেন, বয়স্ক ভাতা বলেন, আমি সেদিন টিসিবির যে রিপোর্টটা, আমি একটা সময় এটা নিয়ে কাজ করেছি, 1 কোটি পরিবারের মধ্যে 35 লক্ষ ভুয়া কার্ড। এই কার্ডগুলো কারা করেছে?
এটা তো আমাদের জনপ্রতিনিধিরা করেছে, আমাদের ইওনো বা ডিসিরা মিলে তারা হয়তো এটা মনিটর করেছে, কিন্তু এখানে রাজনৈতিক একটা কমিটমেন্ট দরকার। অর্থাৎ এই সুবিধাগুলো কারা পাচ্ছে, অর্থাৎ ওখানকার স্থানীয় সরকারের যারা প্রতিনিধি আছেন বা তারা কি করছে, তার পছন্দের লোকজনকে দিচ্ছে। সেই পছন্দের লোকের হয়তো 4 তলা বাড়ি আছে, কিন্তু তিনি টিসিবির কার্ড পাচ্ছেন। এই জায়গাগুলোতে আমাদের না, কিন্তু সে রাজনৈতিক, এখানে যেহেতু আপনি প্রশাসনের দীর্ঘ বিভিন্ন পর্যায়ে কাজ করেছেন, রাজনৈতিক মতামত বা পরামর্শ বা আবেদন নিবেদন থাকলেও দিন শেষে তো আপনারাই প্রশাসনে যারা থাকেন, আপনারাই তো চূড়ান্ত অনুমোদন দেন। আপনারা কি রাজনৈতিক অনিয়মগুলোকে আসলে বিরুদ্ধে আপনারা কথা বলতে বা ব্যবস্থা নিতে পারেন? সেটা তো আমাদের সিস্টেমের মধ্যে তো আপনারা জানেন যে সেখানে তো আমরা পলিসি মেকার যারা আছে, সেটা তো রাজনৈতিক চিন্তায় যেটা আছে সেটা তো আমরা বাস্তবায়ন করব, তাদের পলিসি যেটা হবে। কিন্তু আমার প্রশ্নটা ওখানে যে আমি শিশু শ্রম, এটা সবাই বলবে যে এটা বন্ধ হওয়া উচিত, কিন্তু আপনার বাড়ির পাশে যে গ্যারেজে যে বাচ্চাটা কাজ করছে, আমি কি সামাজিকভাবে বা আমি ওখানে আমার যে এলাকার যে অবস্থান থেকে কি আমি সেখানে কি ওই এমপ্লয়ারকে কি বলেছি যে তুমি এই বাচ্চাটাকে কেন কাজে দিয়েছো, অথবা তার গার্জিয়ানকে কে বলেছি যে তুমি এখানে কাজে দেবেন, স্কুলে নিয়ে যাও? তাহলে আমি স্কুলে আমি অনেক বাচ্চাদের সাথে কথা বলেছি, গতকালকেও আমি বাচ্চাদের সাথে বসেছিলাম আমি একটা প্রোগ্রামে, সেখানে বাচ্চারা জিজ্ঞেস করলাম স্কুলে কেন যাও না, তার ভালো লাগে না। আচ্ছা, এই যে ভালো লাগে না, একটা বাচ্চা আপনার স্কুলে যাবে, আনন্দ করে যাবে, তার জীবনটা হবে আপনার হেসে খেলে প্রকৃতির সাথে বড় হবে, কিন্তু আমি সেই বাচ্চাটাকে কাজে পাঠাচ্ছি। তাহলে স্কুলে কিভাবে আনন্দ নিয়ে সেই বাচ্চাটা যাবে, তার দুপুরবেলা খাবারের নিশ্চয়তা কীভাবে হবে? আমি কি 10% যে লোক বা 20% লোককে আমি স্কুল ফিডিংয়ের কর্মসূচিতে আনতে পারি না? তাহলে আমার এটা তো সবার জন্য এক না। আপনি যারা প্রিভিলেজ গ্রুপ আছে তাকে আমি ট্যাক্সেশন করলাম, ওইটা যদি তাদের ওখানে অ্যালোকেট করতাম, তাহলে তো ওই যে দিনের 200 টাকা ইনকামের জন্য বাচ্চাটাকে তো এই 8 ঘন্টা 10 ঘন্টা 15 ঘন্টা সংখ্যাটা অনেকটাই কমে আনা যেত। শফিকুজ্জামান, অসংখ্য ধন্যবাদ। সালমা আলী আপা, আসতে চাই যেটি স্যার বলছিলেন যে আসলে সামাজিকভাবে প্রতিরোধের জায়গাটা, যে ধরুন কেউ প্রতিবাদ করলো, শিশুটিকে ওই কারখানা থেকে বা ওই যে দোকানে কাজ করতো সেখান থেকে তাকে ছেড়ে দিল, কিন্তু বা চাকরি থেকে তাকে বাদ দিল, কিন্তু তার যদি প্রয়োজন থাকে, এই প্রয়োজন কিভাবে পূরণ হবে? সেক্ষেত্রে সামাজিক যে দায় দায়িত্বের যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গে অতীতে যে চিত্র বা উদাহরণগুলোর কথা আমরা যে জানি বা আপনারা বলেন আলোচনার প্রেক্ষাপটে, ইতিহাসও তাই বলে, সেই জায়গা থেকে কি আমরা কি সরে যাচ্ছি কিনা সামাজিক দায় দায়িত্বের প্রশ্নে? না, সেটা তো আমরা আছি। আমার যে প্রত্যেকের যে দায়িত্বটা, আমি সেটা পালন করি না। আমরা কিন্তু মনে করি একটা যে ডোমেস্টিক হেল্পার যাদেরকে নিয়ে আমরা তো সাহায্য করতেছি। আজকে ছোটো ছোটো বাচ্চা এক জায়গায় দেখলাম, তো আমি বললাম যে ওরা দেখো এই বাচ্চাটা তো একদম গ্রামে হচ্ছে, এখন ওর বড় বোনের সঙ্গে আছে, এদের বয়স যদিও 14 মতনই হবে, 14, 12, 13 হবে, কিন্তু আরও ছোটো, মানে তাদের ওই যে হয় নাই, খাওয়া দাওয়া গ্রোথটা হয় নাই। তো এখন এইখানে আমার তো প্রত্যেকেরই তো আমার জবাবদিহিতে আমার দায়বদ্ধতা। আমি যদি গ্রাম থেকে আরম্ভ করে তৃণমূল থেকে একেবারে আমাদের যে অবস্থায়, মানে একেবারে উচ্চ পর্যায়ে যে সমস্ত নাগরিকরা যারা আমরা জনগণ আছে, তাদের যদি এইটা থাকে, যেটা আমরা সবসময় বলি যে একটা যে কমিটমেন্ট, একটা যে আমার করতে হবে, তাহলে কিন্তু এটা তো অনেক ব্যালেন্স হয়ে যায়, অনেক কিছু হয়। সেটা তবে তো 2-4 জন যে করে না তা না, সেরকম আমি আমার বলতে পারি গুলশান এলাকায় গুলশান লেডিস কমিউনিটি ক্লাব, সেখানে কিন্তু স্পেসিফিক আমরা কিন্তু ওই এলাকা ভিত্তিকে স্কুলের থেকে বাচ্চা নিয়ে, কিন্তু এটা খুবই সমান, এটা বলি এই ধরনের আছে। এরকম যদি প্রত্যেকটা জায়গায় আরও করে সেটা, কিন্তু আমার সব থেকে বড় যে বিষয়টি আমরা বলতে চাই যে আমি যে কলকারখানা অধিদপ্তরের একটু করতে চাই, সেখানে আপনি চাইল্ড লেবারের কাজটা কিন্তু সেখানে সেভাবে খুব ভালো হচ্ছে না, ওইভাবে মনে হয়। কিন্তু অন্য যে জায়গাগুলো মেনটেনের একটা ঠিকই হচ্ছে, কিন্তু চাইল্ড লেবার বন্ধর জন্য যে ধরনের ওই যে আগের থেকে জানে, তারপরে ওইটা ঝুঁকিপূর্ণ জায়গাটা থেকে যেভাবে প্রতিরোধে কাজগুলো করতে হবে, সেটা কিন্তু সেভাবে। ভাই, ইঞ্জিন ঠিক না থাকলে গাড়ির যেমন কোনো ভরসা নাই, ভালো রড না হইলে বাড়িরও কোনো ভরসা নাই, দুইটাই বিপজ্জনক। তো কোন রড কিনবো? কেন জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। আপনি চাইল্ড লেবার মনিটরিং কমিটিতে আছেন, যে বাস্তবতা দেখছেন, যে সংখ্যা অথবা যে ধরনের কাজের সাথে এরা সম্পৃক্ত, পারিবারিক প্রেক্ষাপটে বা ওই শিশুর নিজের জীবনের প্রেক্ষাপটে যে প্রয়োজন তৈরি হয়, তার প্রেক্ষাপটে খুব ভালো কিছু কি এই শিশু শ্রমিকদের জন্য বা এই ধরনের পরিবারে যারা আছে, সেই শিশুরা কাজের পরিবর্তে বিদ্যালয়ে যাবে, পড়াশোনা শিখে ভালো কাজ করবে, এরকম একটা ভবিষ্যতের স্বপ্ন তো আমরা নিশ্চয়ই দেখতে পারি, কিন্তু বাস্তবতা কি? আসলে সমস্যাটা এত বড়, আর সেখানে আমরা টাকা পয়সার কথাই বলেন অথবা মনিটরিংয়ের যারা মনিটরিং করে, সেখানে এটা অ্যাড্রেস করা এটা সম্ভব না।
এটা একটা যে যেমন একটা যে 5টা-6টা মন্ত্রণালয় এই বিষয়টা নিয়ে কাজ করছে, সেখানে মানে কাজ করার কথা, প্রতিরোধে কেউ কেউ কিছু প্রজেক্টে কেউ করছে, সেখানে তাদের সব এটা কিন্তু আমি আরো অনেকবার বলছি, সমন্বয় আমরা কিন্তু একসঙ্গে এক মিটিং টিটিং হয়, কিন্তু সমন্বয়ে যে কিছু প্রোগ্রাম নেওয়া এবং ঝুঁকিপূর্ণ কিছু এলাকা কিন্তু বাছা জানি আমরা, সেই জায়গাগুলোতে যদি কিছু কাজ করতে পারতাম এবং ভালো রেজাল্ট, তাহলে কিন্তু দৃশ্যমান কিছু ফল আসলে তাহলে আমরা একটা জায়গায় এবং তখন আমরা আগাতে পারতাম। এবং তারপরে যেটা হলো যে যারা দিতে পারে তাদেরকে করা, কিন্তু এই আলাপ আলোচনাগুলোতে রিকভারি প্ল্যান হিসেবে আপনারা কিছু নেন না, যে অবস্থা থেকে উত্তরণের জন্য পরিকল্পনাগুলো? না, আসলে পরিকল্পনা যেভাবে মানে অনেক কিছুই তো করা হয় পদক্ষেপ, কিন্তু পদক্ষেপ বাস্তবে যায় সেভাবে না। মনিটরিং কমিটি যদি বলেন না, এই যে আমি কলকারখানা মনিটরে, ওইখানে স্পেসিফিক ধরনের মনিটর যারা আছে, অফিসার যারা আছেন, ওরা সেই মনিটরগুলো করছেন, কিন্তু সেখানে অন্য যে খুব ডিমান্ড অনুযায়ী এলাকা ভিত্তিক সেখানে কিন্তু খুবই স্বল্প কিছু অফিসার আছে এবং তাদের সেই জায়গাগুলো করা সম্ভব না। কিন্তু এখানে ওই অন্য কাজগুলো যদি তাও হয়, কিন্তু শিশু শ্রমের বিষয়টা সেভাবে ওইভাবে হয়। ধরুন আমি আপনি টি গার্ডেনের যেখানে শ্রমিকরা আছে সেখানে যাই হয়তো একটা নিয়ন্ত্রণে কিছু করতে পারে, কিন্তু অন্যান্য যে কলকারখানা, ছোটো ছোটো কলকারখানাতে যে সমস্ত জায়গায় আছে সেখানে ওইগুলোকে সেইভাবে মনিটর করার যেই ধরনের পদক্ষেপ আমি একজন আইনজীবী অথবা একজন মনিটর, আমি যে আমার প্রজেক্টকে যেভাবে মনিটর করি আমরা করতাম, সেইভাবে মনে হয় ঠিক করা হয় না। সেই প্রজেক্টের প্রসঙ্গে যেহেতু আসলেন, যে বিদেশি অর্থায়নে সরকারি পর্যায়ে বা বেসরকারি পর্যায়ে যারা কাজ করেন, উভয় পর্যায়ে তো প্রজেক্ট আসে, তাহলে এই প্রজেক্টে শিশু শ্রম প্রতিরোধের ক্ষেত্রে যে প্রজেক্টগুলো আসে সেখান থেকে আসলে কি ভবিষ্যৎ তৈরি হয় বা কি ফলাফল? না, আমি তো ধরেন আমি কয়েকটা আমাদের আর ইয়েরা যারা যেমন চিংড়ি খাতে, তারপরে হলো শুটকির ওই এলাকা ভিত্তিক কিছু পাথরঘাটার মতো এইসব জায়গাগুলোতে ওইখানে কিছু কাজ যেটা আমি মনিটর করতে দেখেছি, সেই জায়গাগুলোতে কিছু কিছু সরে গেছে, ওই জায়গাটাতে কিন্তু নেই। কিন্তু তারা কিন্তু যে আবার অন্য কোথাও যে চাইল্ড লেবারের যারা শিশু, তারা কিন্তু কাজ করে, ওই যে চিপ লেবার যা খুশি তাই করানো যায় তাদের। তো অতএব এইটাকে কোনোভাবে এখানে যে একেবারে আন্দোলন আকারে যদি না নেওয়া যায়, আর সেখানে একেবারে কঠোর নিয়ন্ত্রণ প্রত্যেকটা, আমরা শিশুদের নিয়ে যারা কাজ করে সেই মন্ত্রণালয়, যারা স্কুল আছে সেখানে তাদের দায়িত্ব, এডুকেশন মিনিস্ট্রি আইন আছে, এরপরেও যদি যারা এইটা ব্যত্যয় ঘটাচ্ছে তারা যদি সতর্ক না হয়, তাহলে আর কিভাবে কঠোরতার ব্যবস্থা গ্রহণ করা যায়? এইটাই হলো সব থেকে আমার মাইন্ডসেট। এবং এটা যেটা আমার কাছে মনে হয়, আমার যেই মন্ত্রণালয়গুলো ছিল, পলিটিক্যাল লিডার থেকে আরম্ভ করে প্রত্যেকটা জায়গায় সবাই যদি আমরা আমাদের নিজের দায়িত্বটা না পালন করি এবং সেখানে শক্ত হাতে সেই জায়গাটা, এখানে কিন্তু সেটা হবে না। সেখানে পলিটিক্যাল লিডারও হতে পারে, আমি একজন বিজনেসম্যানও হতে পারি, আমি লোকাল একটা টিচারও হতে পারি, সবার কিন্তু সেই অস্থিরতা আমাদেরই ছোটবেলাটা আমরা যেরকম সেই জবাবদিহিতা থাকতে হবে, সেটাকে কিন্তু করে দিতে পারবে না সেটা। আর সেই সঙ্গে এই যে বাচ্চাগুলার বাবা মা, তাদের যে একটা দায়িত্ব, তাদেরকে এই বাবা মাদের নিয়ে বসা, তাদেরকে বোঝানো, তাদেরকে অল্টারনেট লাইভলিহুড এবং শিশুটার জায়গায় বাবা মাকে কর্মসংস্থানের ব্যবস্থা করা, এই যে গুলাতে কিন্তু একেবারে বাজেটে থাকা শুধু না, বাজেটে ইমপ্লিমেন্ট, বাজেটে থাকলেও কিন্তু খরচ হচ্ছে না, সেই জায়গাটাও তো কিন্তু একেবারে আন্দোলন আকারে কাজ করতে হবে, যাতে এই বিষয়ে। সালমা আলী, অসংখ্য ধন্যবাদ। আরও শুনবো রাজিকুজ্জামান রতন ভাই। আসছি যে জবাবদিহিতার প্রসঙ্গ ধরে আপনার কাছে আসি, যে একটা মানবিক আবেদনের প্রেক্ষাপট বলি, কিংবা আমরা শিশু গৃহকর্মী নির্যাতনের যে চিত্রগুলো আমরা প্রায় সময় গণমাধ্যমে লক্ষ্য করি, এবং অধিকাংশ ক্ষেত্রে কিন্তু সমাজে বা দেশের প্রতিষ্ঠিত ব্যক্তিদের ঘরেই থেকেই সবচেয়ে বেশি নির্মমভাবে নির্যাতিত হয়, তাহলে এখানে ঘাটতিটা কোথায়? ঘাটতি তো তিনটা জায়গায়। একটা হচ্ছে যে আমরা যেটা মানসিকতার কথা বলি, সেটা মানসিকতা। 2 নম্বর হচ্ছে যে আইন আমাকে কিচ্ছু করতে পারবে না, এই জন্য অ্যাবাভ দ্য ল, সেক্ষেত্রে একটা বিষয় আছে। তৃতীয়ত হচ্ছে যে সামাজিক কোনো প্রতিরোধ নাই। একটা যদি সামাজিক প্রতিরোধ থাকতো, যেমন একটা সময় কেউ যদি ঘুষ খেতেন তাহলে তার একটা সামাজিক প্রতিরোধ থাকতো, ওকে ঘুষখোর বলতো। এখন তো ঘুষ খেলে বুক ফুলিয়ে চলা যায়। হ্যাঁ, তো ফলে এই যে সামাজিক প্রতিরোধের অভাব, এই তিনটা তো। কিন্তু তার মধ্যে প্রধান যে গুরুত্বটা দিতে হবে, আইন কঠোর করার চাইতে আইনের প্রয়োগযোগ্যতা বাড়াতে হবে। যেমন ধরুন, কেউ যদি বলে যে আমার ঘরে আমি যা খুশি তা করবো, তুমি দেখার কে? তাকে যদি আবার জিজ্ঞেস করি যে
কেউ যদি রাস্তায় বলে যে আমার মোটরসাইকেল, আমার মাথা, আমি হেলমেট পরলে পরলাম, না পরলে না পরলাম, সেই কথা বলে যদি চালায়, কিন্তু তারপরে যদি 1000 টাকা ফাইন করে দেয় পুলিশ, তখন সে চিন্তা করবে 1000 টাকা হেলমেট না পরার জন্য ফাইন দেওয়ার চাইতে 1500 টাকা দিয়ে একটা হেলমেট কেনাই ভালো। ফলে কখনো কোনো আইনের এই প্রয়োগযোগ্যতাটা খুব দরকার। এইটা না হলে কিন্তু কোনো কিছুকে বাস্তবায়ন করা যাবে না। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি, 2022 সালে বিবিএস-এর একটা জরিপ ছিল। একটা জরিপ আমাদের সরকার কেন করে? জরিপ থেকে যে তথ্য পায় সেটা অনুযায়ী কাজ করবে তো। ঢাকা শহরে 7200 পথ শিশুর উপর তারা একটা জরিপ করেছিল। তার মধ্যে তারা দেখিয়েছে যে তাদের মধ্যে 91% কাজ করে, কিছু না কিছু কাজ করে, ওই গাড়ি মোছে অথবা ফুল বিক্রি করে, কিছু না কিছু কাজ করে। এর মধ্যে 50% সহিংসতার শিকার হয়, এর মধ্যে 30% খোলা জায়গায় ঘুমায়, আর 36% কখনোই স্কুলে যায় নাই, 33% হচ্ছে নেশাগ্রস্ত। এখন আমরা রাস্তায় দেখি যে, এবং সেক্ষেত্রে কন্যা শিশুদের জন্য বাস্তবতা আরো বেশি নির্মম। 50% কন্যা শিশু সেক্ষেত্রে নিপীড়নের শিকার, আর 72% তারা পুনর্বাসন কেন্দ্রে থাকতে চায় না। আমাদের এখানে 8টা পুনর্বাসন কেন্দ্র আছে, একটা হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের 6টা, আর মহিলা ও শিশু মন্ত্রণালয়ের 2টা, 8টা। সেখানে কোথাও 5 জন আছে, কোথাও 7 জন আছে। কেন? আমি শেষ করি। তাহলে একটা যে পুনর্বাসন কেন্দ্র করা হলো, তাহলে এমন একটা ব্যবস্থাটা কি পুনর্বাসন কেন্দ্র না জেলখানা? শিশুকে কি আমি জেলখানায় রাখবো? যেটা একটু আগে শফিক সাহেব বলছিলেন যে শিক্ষা প্রতিষ্ঠান আনন্দের জায়গা হবে, শিক্ষা প্রতিষ্ঠানে যেতে ভয় পাবে কেন? তাহলে আমাদের যদি পুনর্বাসন কেন্দ্রগুলো তাকে আতঙ্কিত করে রাখে, সে পুনর্বাসন কেন্দ্রে থাকবে কেন? সে তখন মনে করে বাইরে আমি কাজ করলে 15 টাকা পাই, 20 টাকা পাই, আমি আমার মতো স্বাধীনভাবে থাকতে পারবো। তাহলে এই যে একটা শিশুর মনে বড় হওয়ার স্বপ্ন জাগিয়ে তোলা, সেটার কাজ কি পুনর্বাসন কেন্দ্রে তারা করেন না। ফলে এই যে বিবিএস-এর যে জরিপটা হলো, এই জরিপ থেকে তো পরবর্তীতে অ্যাকশন প্ল্যান ঠিক করা দরকার ছিল। অ্যাকশন প্ল্যান কি হয়েছে? তাহলে জরিপ করার জন্য একটা বরাদ্দ ছিল, জরিপ শেষ, তারপর ওটা আমি ফাইলটা রেখে দিয়েছি। এখন ধরুন আমাদের এখন একটা কথা বলে যে জাতিসংঘে, মানে আইএলওর একটা কথা আছে যে শিশু শ্রম কাকে বলবো, যে শ্রম করলে শিশুর স্বাস্থ্য এবং শিক্ষা ক্ষতিগ্রস্ত হবে সেটাকে আমরা শিশু শ্রম বলবো। তার যার কারণে সে স্কুলে যেতে পারে না, অথবা তার ঝুঁকিপূর্ণ কাজ। আর সিলিকোসিসে যে শিশুটা আক্রান্ত হবে, কিংবা যে শিশুটা ইট ভাটায় কাজ করবে, যে শিশুটা টায়ার পোড়ানোর কাজ করে, যে মোবিল ঢালে, তার ভবিষ্যৎ জীবনের কি ঝুঁকির মধ্যে সে পড়ে, এটার কথা কি সে বর্তমানে ভাবতে পারবে? সে তো ভাবে মাসের দিন শেষে সে 60 টাকা পেয়েছে, সে কাজ না করলে সে চলতে পারবে না, তার খাবার আসবে না, খাবে কি? সেই কারণে আমরা বলছি যে শিশুর বাবার কাজের দায়িত্ব, শিশুর বাবার ন্যায্য মজুরি, শিশুর মায়ের সুস্বাস্থ্য, এগুলো না থাকলে আমরা যতই চাপ দেই না কেন, বাইরে থেকে মানে আমরা লাঠি হাতে নিয়ে ঘুরতে পারবো, কিন্তু শিশু শ্রম বন্ধ করতে পারবো না, শিশুর কান্না বন্ধ করতে পারবো না, শিশুর ক্ষুধা দূর করতে না পারলে শিশু শ্রমও বন্ধ হবে না। ফলে আমাদের নজরটা ওই জায়গায় দেওয়া দরকার, ওই জায়গায় দিতে হবে। জি, রতন বসুকে ধন্যবাদ। শফিকুজ্জামান স্যার আসতেছি, যে সামাজিক আন্দোলনের কথা আপনারা সবাই বলছেন, এই প্রেক্ষাপটে সামাজিক আন্দোলন কিভাবে তৈরি করা যেতে যায়, এবং সরকার কিংবা আপনার মন্ত্রণালয় বা যে সমস্ত মন্ত্রণালয়গুলো কাজ করছে তারাও বা সমন্বিতভাবে কিভাবে সেই কাজটি করতে পারে? প্রথমে সামাজিক আন্দোলনের আগে তো একটা অ্যাওয়ারনেস বিল করতে হবে। আমার কাছে মনে হয় যে এখন আমরা ওই অ্যাওয়ারনেস বিল পর্যায়ে আছি। আজকে যে আলোচনা, এটাও কিন্তু এই আলোচনার মধ্যে কিন্তু এক ধরনের আন্দোলন বা এই মানুষকে সচেতন করা। আসল জায়গাটা কিন্তু আমরা কথা বলছি না, সেটা হলো 54 বছরের স্বাধীনতার একটি দেশ, যেটা 5ই আগস্টের পরে একটি আমরা নতুন বাংলাদেশের কথা বলছি। এখানে যদি ঠিক এই মুহূর্তে যদি আমি বলি, আমাদের আসলে সামাজিক একটা বড় ধরনের অবক্ষয় হয়ে গেছে, আমাদের মধ্যে অস্থিরতা কাজ করছে। এবং সেই সামাজিক অবক্ষয়টা কোন জায়গাটাকে আছে দেখেন, আমরা কিন্তু কেউ কোনো দায়িত্ব নিচ্ছি না। এই দায়িত্বটা কার? এটা অবশ্যই আমি বলবো রাষ্ট্রের, কিন্তু এর বাইরে এই যে সালমা আপা যেটা বললেন যে ওনারা কোনো কোনো জায়গায় কাজ করছেন, আপনি 400 লোককে নিয়ে কাজ করলে তো হবে না, ওভারঅল বাংলাদেশকে চিন্তা করতে হবে। এখন ওইখানে যেমন মন্ত্রণালয়ের কথা বলা হলো, সেই মন্ত্রণালয়গুলোর কাজের ইন্টিগ্রেশন সেটাও যেমন দরকার, একইভাবে আমাদের এনজিও এবং আমাদের থেকে যেটা আছে, আমাদের ইভেন অনেক ডেভেলপমেন্ট পার্টনাররা এখানে কিন্তু অ্যালোকেট করছে, অনেক এনজিওরা কাজ করছে। সেই জায়গায় কিন্তু আমি ঠিক জানি না যে শিশু শ্রম নিয়ে আমাদের এনজিও ব্যুরো কতগুলো রেজিস্ট্রেশন দিয়েছে। আমি সেই তালিকাটা চেয়েছি, তালিকাটা আমি এখনো হাতে পাইনি। আমি যেভাবে অ্যাপ্রোচ করতে চাচ্ছি সেটি হলো যে এই কাজটা এককভাবে সরকার বা আপনি এককভাবে করতে হবে না, এখানে সবাইকে নিয়ে আসতে হবে। আমাদের কিন্তু অনেক বেস্ট প্র্যাকটিসের উদাহরণ আছে। অ্যাসিড নিক্ষেপ, এটি কিন্তু একটা সামাজিক আন্দোলনে গেছে, আমরা বন্ধ করতে পেরেছি। একইভাবে ফরমালিন ব্যবহার আন্দোলন এবং আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে সেটা বন্ধ হয়েছে। সময় ইপিআই প্রোগ্রাম নিয়েও কিন্তু আমাদের একটা সাকসেস, ইউনিসেফের যে ইপিআই প্রোগ্রাম, এটা কিন্তু একটা সাকসেস স্টোরি বাংলাদেশে এবং ওয়ার্ল্ডে আমরা বেস্ট
আমাদের এখানে পারফরমেন্স। ইপিআই প্রোগ্রাম নিয়েও কিন্তু একটা সময় একটা তখন আমাদের সামনে তো উদাহরণ আছে, কিন্তু নতুন একটা শিশু শ্রম প্রতিরোধের ক্ষেত্রে আর একটা উদাহরণ তৈরি হচ্ছে না। শিশু শ্রম এটি হলো রাষ্ট্রের একটা বড় ধরনের বিস্ফোরা। এটি আমাদের ভাবতে হবে, আমাদের পলিসি মেকার এটাকে যে তলানিতে আছে এখানে সার্ফেস নিয়ে আসতে হবে। এই জন্য কারণ হলো যে পথশিশু আমি আজকে দেখছি যে রতন ভাই আমরা যেটা দেখছি যে আপনার ড্রাগ ট্রাফিকিং করছে, এই শিশুটা তার এইভাবে রাস্তায় ফুটপাতে বেড়ে উঠছে, সে কি হচ্ছে একটা কিশোর গ্যাংয়ে যোগ দিচ্ছে, সে একদিন শিশু সন্ত্রাসী হবে। এই শিশু সন্ত্রাসী তৈরির আমরা এই মেকানিজম রেখে এই দেশকে কি আমি এগিয়ে নিতে পারবো? একেবারে শেষ লাইনটি শুনবো। এই কারণে আমি মনে করি যে আমাদের এখানে সম্মিলিত সবাই মিলেই কাজ করতে হবে এবং যেখানে শিশু শ্রম আছে সেখানে আস্তে আস্তে এই প্রতিবাদ করতে হবে। এটা যদি করা যায় তাহলে আমার মনে হয় আস্তে আস্তে আমরা এটাকে অনেকটাই নির্মূল করতে পারবো, একদিন। জি, সালমা আলী আপা কি বলবেন? করণীয় জায়গাটা একটু শুনতে চাই সালমা আপা। করণীয় জায়গাটা, আচ্ছা, করণীয় তো যেটাই যে আমরা কিন্তু অনেকগুলা কাজই আমাদের করা হচ্ছে, সেখানে দৃশ্যমান কিছু এই যে সমন্বয়ে, বিশেষ করে যেটা বললেন সচিব সাহেব, যেটা বললেন যে সেখানে কিন্তু কিছু গুড প্র্যাকটিস আছে, কিছু যে কাজগুলো আছে সেখানে স্পেসিফিক সেই কাজগুলোর ভিতর এখন আমাদের যেটা এখন মানে আমি এই যে পলিটিক্যাল লিড ইলেকশনের পরে যে সরকার আসবে তাকে যেই কাজটা আমরা দিব, সেখানে আমরা যদি বলি মনিটরের কথা বলি, সেখানে স্পেসিফিক আমাদের এখন যেটা করা উচিত অ্যাড্রেস করে আমরা কিন্তু জানি আমাদের যেই রিপোর্টগুলোতে সে করে ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে কিছু দৃশ্যমান কিছু রেজাল্ট আনার জন্য সমন্বয়। আমি প্রথম কাজ যেটা এই যে মন্ত্রণালয়গুলো এটা নিয়ে কাজ করে তাদের সঙ্গে বসে কোন জায়গাটায় আমরা কি কাজটা করব সেটা নিয়ে সেটা ঠিক করে। কিন্তু এই জায়গাতে আমরা খুব বেশি সময় পাবো না, ছোট করে আপনার কাছ থেকে শুনতে চাই সেটি হচ্ছে যে কিভাবে সমাধান হবে সেই ব্যাপার উপায়গুলো আমরা জানি, কিন্তু সেটি বাস্তবায়নযোগ্য করার প্রয়োগ করে অবস্থার পরিবর্তন ঘটানো সেই সক্ষমতার জায়গায় কি আমাদের আছে রাষ্ট্র হিসেবে? আসলে সেটাও একটা বিরাট বড় চ্যালেঞ্জ। কিন্তু এখন আমি বলবো আমি খুবই মনে করি নিজের করা উচিত, অন্য না। তারপরেও দায়বদ্ধতার কথা যদি বলি, আমি স্পেসিফিক যে পার্টনার যেগুলো আমাদের ডেভেলপমেন্ট পার্টনার যে আছে তাদেরকে নিয়ে কিন্তু আমরা কিছুটা কাজ, আমরা একেবারে তো নিরাশ হলে হবে না, আমাদের তো করতে হবে। সেই জায়গায় আমরা কিন্তু এই কাজটা করতে পারি এবং সেখানে কিন্তু এই যে শিশু শ্রম, শিশু পাচার এবং অন্যান্য বিষয়গুলো আছে যেটার জন্যে আছে, সেই বিষয়টা নিয়ে সেটা অ্যাড্রেস করার জন্য আমাদের কিন্তু সমন্বয়ে মন্ত্রণালয়ের সঙ্গে মিলে ডেভেলপমেন্ট পার্টনারদের সঙ্গে কিছু যে পদক্ষেপগুলো আমাদের নেওয়ার কথা ছিল সেই জায়গাগুলোতে এগিয়ে নেওয়া। শেষ লাইন কি বলবেন? শেষ লাইনে আমি বলবো যে আমি একজন নাগরিক হিসাবে, একজন আইনজীবী হিসাবে আমার এটা একেবারে দায়িত্ব, এইটার জন্য আমি নিজেই এগিয়ে আসুন, প্রতিরোধ করি, প্রতিকার করি। অসংখ্য ধন্যবাদ রাজিকুজ্জামান রতন ভাই। সমন্বিত প্রক্রিয়াতে একটা সমাধান দেখছেন, আপনিও দেখেন কিনা? পাশাপাশি সমন্বয় যদি করতে হয়, এখানে সমন্বয় করতে গিয়েও সমন্বয়হীনতার উদাহরণ বহু আছে, কিন্তু এই প্রশ্নে সেটি শিশুদের অধিকারের প্রশ্নে, তাদের টেকসই এবং স্বাস্থ্যসম্মত জীবনযাত্রার প্রশ্নে, সেক্ষেত্রে এই ধরনের উদ্যোগ নিলে তার যথার্থতা বা তাৎপর্য বজায় থাকবে, এটা আশা করা যায়। সমন্বিতর আগে প্রত্যেকের নির্দিষ্ট দায়িত্বটা পালন করতে বাধ্য করা উচিত। প্রত্যেকটা মন্ত্রণালয়ের নির্দিষ্ট দায়িত্ব আছে না? এখন শ্রম মন্ত্রণালয়ে বরাদ্দ হচ্ছে 435 কোটি টাকা, প্রবাসী মন্ত্রণালয়ে বরাদ্দ হচ্ছে 885 কোটি টাকা, যারা $27 বিলিয়ন আমাদের রেমিটেন্স নিয়ে আসে সেই মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ হচ্ছে 885 কোটি টাকা। তাহলে ভাবেন যে বরাদ্দগুলো কোথায় যায়, বরাদ্দগুলো কি কাজে লাগে, এটা একটা দিক। তারপরে যে বরাদ্দটা হয়, একটা ছোট্ট কথা বলি, কেউ কি দায়িত্ব নেবে না? এই যে তথ্য অপারা যে 22 দিন ধরে ফুটপাতে বসে আছে, ওই মন্ত্রণালয়ের কোনো দায়িত্ব নাই খোঁজ নেওয়ার? তাহলে সে দায়িত্ব পালন করছে না, এই অ্যাকাউন্টেবিলিটিটা কোত্থেকে আসবে? নন এমপিও শিক্ষকরা রাস্তায় বসে থাকে, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব কি? তাহলে কেন তারা দেখে না? এখন শ্রম সচিবকে আমরা তো ঘেরাও করে বাধ্য করি কখনো কখনো, তিনিও যান, কিন্তু ওগুলো কেন দেখে না? এটা এক। এরপরে একটা ছোট্ট একটা বলি, এটা যদি পজিটিভ দৃষ্টান্ত তৈরি করবে, ঢাকা শহরটাকে যদি ধরি, ঢাকা শহরে 50,000 পথশিশু ধরে নেই, প্রত্যেকের জন্য 5,000 টাকা করে আমি মাসিক বরাদ্দ করলে বছরে লাগবে 30 কোটি টাকা। 30 কোটি টাকা দিয়ে একটা ক্লাস প্রোগ্রাম চালু করতো, একটা বছরের মধ্যে আমরা তো দেখি অন্য সব কিছু বাদ, এই 30 কোটি টাকা দিয়ে 50,000 পথশিশুকে আমরা একটা লাইফে নিয়ে আসবো। এরকম দৃষ্টান্ত একটা তৈরি করলো, তখন তারপরে কিন্তু পরের কাজগুলো করা যাবে। আমরা অনেক বড় বড় কথা বলি, ওই যে রবীন্দ্রনাথ বলে গেছেন না, আমরা আড়ম্বর করি কিন্তু আরম্ভ করি না। হ্যাঁ, তাহলে আমাদের অনেক বড় বড় কথা আছে কিন্তু শুরুটা নাই। তো শুরু হলে তো কোনো না কোনো দিন শেষ হবে।
ফলে আমাদের সমস্ত আলোচনার জন্য সেমিনারে শেষ হয়ে না যায়, সমস্ত আলোচনার জন্য দায় চাপানোর মধ্য দিয়ে শেষ না হয়, আমাদের জন্য দায় নেয়ার মধ্য দিয়ে শেষ হয়। একটা জিনিস একটু বলে আমি শেষ করি, যে আমাদের ভবিষ্যৎ যে আতঙ্কের কথা শফিক সাহেব বলেছেন, সে আতঙ্কটাকে যদি সম্ভাবনায় রূপান্তরিত করতে হয়, সবচেয়ে বেশি বরাদ্দ করতে হবে আমাদের এই শিশুদের উপরে। সেই মনস্তত্ত্ব যদি আমাদের তৈরি না হয়, তাহলে শিশুদের উপর বরাদ্দ বিনিয়োগ করলে ভবিষ্যৎ তৈরি হবে, আর বৃদ্ধদের জন্য সুরক্ষা দিলে সামাজিক মূল্যবোধ গড়ে উঠবে। যে সমাজে বৃদ্ধরা উপেক্ষিত, সেই সমাজের শিশুরাও কোনোদিন কিন্তু মানবিক শিক্ষা পাবে না। পায় না। একটু কিছু যোগ করবেন কিনা? আমাদের এই মানে আজকের আলোচনা থেকে যে বিষয়টি আছে সেটি হলো আমাদের এটা প্রত্যেক নাগরিকের দায়িত্ব, এবং আমার এই যে শিশু শ্রমটা হচ্ছে এটা কিন্তু বিচ্ছিন্ন কোনো একটা জায়গা হচ্ছে না, এটা আমার আপনার চোখের সামনে হচ্ছে। আসুন আমরা সবাই মিলে প্রতিবাদ করি এবং এটা প্রতিরোধ করি, এবং রাষ্ট্র আপনাদের সবার সাথে আছে, এবং আমাদের এই শিশু শ্রম নির্মূল যদি আমরা না করতে পারি, এই রাষ্ট্র যত সামনে এগিয়ে যাক, আমরা একটি সত্যিকার একটা সামাজিক রাষ্ট্র হিসেবে যে পৃথিবীর কাছে আমরা সমুন্নত। শুধু শুধু সেটি স্বপ্ন দেখলেই হবে না, এজন্য কাজও করতে হবে, এবং শিশুদের জন্য একটি প্রত্যাশিত জীবন ধারা সেটি নির্মাণ করার জন্য কাজ করতে হবে। অসংখ্য ধন্যবাদ এইচ.এম. শফিকুজ্জামান, সালমা আলী এবং রাজিকুজ্জামান রতন, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো ZSRM এর সৌজন্যে রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।